শুধুমাত্র তো প্রত্যক্ষভাবে খুন ধর্ষণ দুর্নীতিতে যারা যুক্ত এটা নয়, পরোক্ষভাবেও করা যায়। যেমন দেখুন, আমি বিনা চিকিৎসাতেও মরতে পারি, আর আর জাল ওষুধ খাইয়েও আমাকে মেরে ফেলা যেতে পারে। শিক্ষা ব্যবস্থা যেমন ভুল মানে টিচার নিয়োগ না করে যেমন স্কুল তুলে দেওয়া যেতে পারে, আবার এই জালি মানে ভুয়ো শিক্ষক নিয়োগ করে আমার মধ্যে নৈতিকতা মূল্যবোধকে একেবারে গোড়া পেরে মেরে ফেলে, আমার মধ্যে আমার চেতনাকে একদম কবরে দিয়ে আমার যে সুস্থ চিন্তাটা করব সেটা একদম ভুলিয়ে দিয়ে আমাকে আপনি ক্রিমিনালও তৈরি করে দিতে পারেন। এই যে অবস্থান আর কতদিন? তিলোত্তমার মা বাবা আজ পর্যন্ত কাজে এবং অবস্থান চলছে, এই লাগাতার ধর্ণা দিয়েও কি কাজ হবে? আমি বলছি বিচার ঠিক আর কত দূরে? আমরা এই বিচারের যে একটা জনপ্লাবন দেখেছিলাম বিচারের আশায়, সে এখন প্রায় ম্রিয়মাণ হয়ে যাচ্ছে দিনের পর দিন। কি হবে বিচার ঠিক আর কত দূরে? প্রথমত বলি যে এটাই কিন্তু প্রসেস। যদি বলেন যে কেন প্রসেস, যে এই যে বলছেন বিচার কার্যত তো অধরা, দীর্ঘকালীন ধরে আন্দোলন চলছে, আন্দোলন স্থিমিত হচ্ছে বলছেন, তাহলে পরে কি একটা হতাশা ডেভেলপ করবে জেনারেলি যেটা হচ্ছে। কিন্তু এটা আমাদেরকেও সাধারণ আমজনতাকে বুঝতে হবে, আমরা একটা কোড আনকোড অর্গানাইজড ক্রিমিনালদের বিরুদ্ধে লড়ছি, এবং তারা কারা? তারা কিনা রাষ্ট্র ব্যবস্থার একটা অংশী। ফলে আমাদের কিন্তু চ্যালেঞ্জটা অনেক অনেক কঠিন, বড়, দীর্ঘ মেয়াদী। ফলে এখানে যদি আমরা পেশেন্সচ্যুত হই তাহলে কিন্তু আখেরে ওই দুর্বৃত্তদের কিন্তু লাভ। এইটা আমাদেরকে মনে রাখতে হবে। প্রথমত বলে রাখি যে এইটা আমরা কার্যত সবাই বলছি যে তিলোত্তমার মা বাবা বা অভয়ার মা বাবাদের পাশে আমরা আছি বা অংশ। এখান থেকে আমাদেরকে এইভাবে ভাবতে হবে, পাশে না, আমরা তার অংশী। দেখুন, আমার যদি বাঁ হাত কাজ না করে, আমার ডান হাত কি বলবে যে আমি তোমার পাশে আছি? না, একদমই একটা অংশী। বিষয়টা সহানুভূতির জায়গায় নয়, সমানুভূতি, সিম্প্যাথি না, এমপ্যাথেটিক হতে হবে আমাদেরকে। এটা বুঝতে হবে সে কিন্তু আমার আপনার মতন সাধারণ ঘরের একজন মেয়ে, একটা মানুষ, একজন ডাক্তার, একজন কর্তব্যরতা অন ডিউটি অবস্থায় সে একটা সংগঠিতভাবে তাকে কার্যত হত্যা করা হয়েছে বা রেপ করা হয়েছে। তার থেকেও ভয়ানক এবং ভয়ঙ্কর বিষয়, তাতে যখন একদম সরাসরি, এই শব্দটাই ব্যবহার করছি, সরাসরি রাষ্ট্রের একটা বড় অংশ ইনভলভ থাকে, সেই কারণেই আজকে কিন্তু বিচার অধরা হয়ে থাকছে। এবং আপনি দেখুন ফরেনসিক রিপোর্টে যে পরিমাণ যে জায়গাগুলো তুলে আসছে, যা আমাদের মনে আজকে প্রশ্ন চিহ্নের মুখে, তাহলে পরে এই তাকে হত্যা বলুন, ধর্ষণ বলুন, আদেও কি সেখানে হয়েছিল? এই প্রশ্ন আসছে। এটা তো আমাদের ছিল প্রথম থেকেই। একজন ব্যক্তির দ্বারা এই কাজ সম্ভব না, একটা দুধের শিশু বোধহয় বিশ্বাস করবে, কিন্তু সেটাকেই যেন মান্যতা দেওয়ার প্রচেষ্টা চলছে কোথা থেকে? সেই রাষ্ট্র ব্যবস্থায়। সেই রাষ্ট্র ব্যবস্থায় পুলিশ প্রশাসন আছে, সেই রাষ্ট্র ব্যবস্থায় সরকার আছে, সেই রাষ্ট্র ব্যবস্থারই একটা অংশ হলো ইডি, সিবিআই, যাই বলুন। তাহলে যারা আমরা ভাবছি এই যে একটা বড় আন্দোলন, তাহলে কি পুরো ম্লান হয়ে যাবে? আমরা পাবো না? না, এই হতাশা কার্যত বিলাসিতা। এটা করলে হবে না। আমাদেরকে আরো বেশি ঐক্যবদ্ধ হতে হবে, আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করতে হবে। কারণ আমরা যদি এইটার ন্যায় বিচার না আনতে পারি, বুঝতে হবে আমরা কেউ এই মুহূর্তে সিকিউর নেই। আপনি সাংবাদিকতা করলেও আপনিও নন, আমি একজন আমজনতা আমিও নই, এমনকি আমার সন্তান রাস্তায় যাবে সেও নই। কেন বলছি দেখুন, এটা ভাবা যায়, এর ওয়েটেজটা বুঝতে হবে। এটা বললাম প্রথমে যে একজন শুধু নারী ধর্ষিতা হয়েছে, খুন হয়েছে তা না, কর্তব্যরতা অবস্থায় সন্তান, আমি তো একজন নিজেও বায়োলজিক্যাল মা, একজন সন্তান সবচাইতে নিরাপদ কিন্তু সে তার মায়ের কোলে। কিন্তু ভাবুন, একটা ইনস্টিটিউশনে সে কাজ করছে, তাকে নিরাপত্তা সব থেকে বেশি দেবে সেই ইনস্টিটিউশন। তাহলে সেই ইনস্টিটিউশনে যদি সে হত্যা হয়, ধর্ষিতা হয়, এবং তারপরে যদি সেইটা তথ্য যখন প্রয়োজন সেটাকে সঠিক বিচারের জন্য, সেই
তথ্য যখন লোপাট করা হয় এবং সংগঠিতভাবে, এবং আমরা দিনের পর দিন দেখছি এবং সেটা প্রকাশিত হচ্ছে, কেউ আমরা সিকিউর নই, কেউ না। যারা ভাবছি যে আমি বোধহয় কোনো দাদা দিদিদের আন্ডারে আছি, আমি নিরাপদ, আমার দিকটা সেফ আছে, একদম ভুল ধারণা। কারণ এই আমাদের অভয়া কিন্তু, উনিও কিন্তু আমার আপনার মতন সাধারণ ঘরের একজন মানে মেয়ে ছিলেন বা একজন মানুষ ছিলেন। সর্বোপরি বলবো, একজন মানুষকে মারা হচ্ছে একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে, এ সীমাহীন অপরাধ। আর তার থেকে যদি আমরা এই বিচারটা দেরি হচ্ছে বলে, লড়াইটা আরো বেশি এগোতে হবে বলে যদি আমরা ক্লান্ত হয়ে পড়ি, সেটাও কিন্তু কোথাও গিয়ে যেন আমাদের ঠিক হবে না, উচিত কাজ হবে না। দাঁতে দাঁত কামড়ে সত্য অনুসন্ধান করার জন্য, সত্যে পৌঁছানো পর্যন্ত এই লড়াইটা জারি রাখতেই হবে। এটা আমার আপনার কথা না, সময়ের কথা, সময়ের দাবি। তাকে মান্যতা দেওয়া আমাদের সচেতন নাগরিকদের এক এবং অন্যতম কর্তব্য। কিন্তু মুখ্যমন্ত্রী তো আশা ভরসা রেখেই ছিলেন। তিনি বলছিলেন যে একেবারে ফাঁসি তো হয়েই যেত, এত তো সময় লাগতো না। আমি সঞ্জয় রায়ের কথা বলছি। তিনি বলছিলেন এত সময়, এতটা না হয়ে রাজ্য সরকার প্রায় সলভ করে ফেলেছিলেন। রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হন সঞ্জয় রায়। অন্যদিকে আমরা দেখলাম এই যে কলেজের কথা বলছিলেন, সেই কলেজের সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছিলেন, কিন্তু ছাড়া পেয়ে গেলেন, জামিনে মুক্ত তারা। আমি বলছিলাম সবটাই তো রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী তো প্রায় সলভ করেই ফেলেছে। মুখ্যমন্ত্রী অনেক ধরনের কিছুই উনি মুহূর্তে মুহূর্তে সলভ করেন। যেমন দেখুন, আপনি এই কথাটা বললেন তো, সলভ কথাটা, উনি কি সলিউশন দিয়েছিলেন? একটা নারী ধর্ষিতা হলে তার রেট বেঁধে দিয়েছিলেন, এবং বয়স অনুপাতে। এটা যে কত বড় আমাদেরকে, নারীদেরকে অসম্মান করা, মানে এটা আমাদের পরিবার, আমরা সাধারণ মানুষ হতে পারি কিন্তু একটু সম্ভ্রম নিয়ে বাঁচি। কিন্তু সেদিনই জানেন তো, কার্যত বকলমে আমাদের এক প্রকারের শ্লীলতাহানি হয়েছে। এটা আমরা কি বলবো, আমরা সেই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে তো আমরা ধিক্কার জানাই, আমরা লজ্জিত, এবং আমরা ভীষণভাবে কি বলুন তো সম্ভ্রম বোধে লাগে। এ কথাগুলো উচ্চারণ করতে গেলে ঘৃণার উদ্বেগ হয়। তা মুখ্যমন্ত্রী যে জায়গা থেকে উনি কথাটা বলছেন, যে ব্যাপারটা যেন সেই তাড়াতাড়ি হয়ে যাবে, তাই যদি হতো তাহলে পরে এই প্রশ্ন বারংবার আসছে যে এই ঘটনা একজনের দ্বারা কখনোই সম্ভব না। আপনি মনে করে দেখুন, তখন জাস্টিস চন্দ্রচূড় ছিলেন সুপ্রিম কোর্টের, উনি এখন রিটায়ার্ড করেছেন। সেই সময় উনি তো দেখেই বলছেন, ওনার দীর্ঘকালীন চাকরি জীবনে উনি পুলিশের এই ধরনের অপদার্থতা উনি দেখেননি। তার মানে কি, তাহলে পুলিশ যদি সঠিক কাজ করবে, পুলিশ মন্ত্রী যে কথা বলছে তার সাথে সাজুস্যটা কোথায়? একজন সাধারণ মানুষ হিসাবে প্রশ্ন আমার। তার মানে কি, কোথাও গিয়ে বকলমে মুখ্যমন্ত্রী চাইছেন সত্য যাতে রিভিল না হয়। কারণ সত্য যদি রিভিল হয় তাহলে পরে একদম সে, আমরা জানি না, একদম টপ মোস্ট অব্দি, হতে পারে স্বাস্থ্যমন্ত্রী অব্দি যেতে পারে, হতে পারে পুলিশ মন্ত্রী অব্দি যেতে পারে, হতে পারে তার যে সমস্ত আধিকারিকরা, হতেই পারে। কারণ না হলে পারে যার কোন রকম ইনভেস্টিগেশনের জায়গা অব্দি গড়াচ্ছে না, যেখানে এটা প্রমাণিত হচ্ছে যে পরিমাণ ইনজিওরি, তা কখনোই একটা মানুষের দ্বারা সম্ভব নয়। তাহলে তো মুখ্যমন্ত্রীকে আরো উল্টো ভাবে বলবো, আপনি যখন মনে করছেন একজন অ্যাকিউজডকে ধরেছেন, বেশ, তাহলে পরে সন্দীপ ঘোষকে পরে ধরা পড়লো কেন? তাহলে পরে টালা থানার রশিদ এই তথ্য প্রমাণের দায়ে ধরা পড়ছে কেন? আর তাই যদি হবে, তারা সরকারি চাকরি করে বলে তাদেরকে সরকার, মুখ্য সচিব এনারা কেন ওই এনওসি দিচ্ছে না কেন? এখানেই তো মুখ্যমন্ত্রীর কথার অসারতা প্রমাণ পাওয়া যাচ্ছে। এবং শুনুন, শুধুমাত্র তো প্রত্যক্ষভাবে খুন, ধর্ষণ, দুর্নীতিতে যারা যুক্ত এটা নয়, পরোক্ষভাবেও করা যায়। যেমন দেখুন, আমি বিনা চিকিৎসাতেও মরতে পারি, আর জাল ওষুধ খাইয়েও আমাকে মেরে ফেলা যেতে পারে। শিক্ষা ব্যবস্থা যেমন ভুল, মানে টিচার নিয়োগ না করে যেমন স্কুল তুলে দেওয়া যেতে পারে, আবার এই জালি, মানে ভুয়ো শিক্ষক নিয়োগ করে আমার মধ্যে নৈতিকতা, মূল্যবোধকে একেবারে গোড়া পেরে মেরে ফেলে, আমার মধ্যে আমার চেতনাকে একদম কবরে দিয়ে আমার যে সুস্থ চিন্তাটা করব সেটা একদম ভুলিয়ে দিয়ে আমাকে আপনি ক্রিমিনালও তৈরি করে দিতে পারেন।
কারণ আমার সমাজ বিরোধী মানসিকতা গ্রো করবে তো। কারণ যিনি ম্যাল প্র্যাকটিসের মাধ্যমে চাকরি করেছেন সে আমার মধ্যে কি শিক্ষা দেবে? তা প্রত্যক্ষভাবে যেমন একটা সমাজ ধ্বংস করা যায়, পরোক্ষভাবেও যথেষ্ট করা যায়, সেই পদ্ধতি কোথাও গিয়ে চলছে আমরা বুঝতে পারছি। সঞ্জয় রায় কিন্তু গুরুত্বপূর্ণ কথা এর আগেও বলেছেন, এখনো বিচারাধীন, কিন্তু তিনি বলছে বিনীত গোয়েল ফাঁসিয়ে দিয়েছে। এবার বিনীত গোয়েল ওনাকে সরানো হয়েছে। এবার সেই জায়গা থেকে বিনীত গোয়েল যদি ফাঁসিয়ে দিয়ে থাকে বা ডিপার্টমেন্ট যদি ফাঁসিয়ে দিয়ে থাকে, তার দায়িত্ব মুখ্যমন্ত্রী। এটা ওই জায়গা থেকে তো আমি বললাম বারবার। আচ্ছা, একটা সাধারণ একদম নাগরিক হিসাবে প্রশ্ন, যখন সঞ্জয় রায় বলছেন অত পুলিশের অত ওই ভ্যান বাজানোর দরকার কি, সে তো ধরুন এটা এই একই কথা বিচারাধীন, তার মানে কি এমন কিছু নাম তিনি পাবলিক ডোমেনে আসবে যা কিনা মুখ্যমন্ত্রী বলুন, স্বাস্থ্যমন্ত্রী বলুন আর পুলিশ মন্ত্রী বলুন সমস্যার উদ্রেক হতে পারে। আর বিনীত গোয়েল যদি এর মধ্যে ইনভলভ নাই থাকেন তাহলে তিনি প্রকাশ্যে বলুক না কেন, যে একদম ডেটা দিয়ে। তারা যখন অত স্বচ্ছ সঠিক, সুতরাং দেখুন বললাম তো এখন একটা ছোট বাচ্চাও বুঝে গেছে যে এই কাজটি একটি সঞ্জয় রায় নামক সিভিক ভলেন্টিয়ার্স এর দ্বারা একার কাজ নয়। জানি না আদেও সে কতটা অ্যাকিউজ, কারণ সে কিন্তু বলছে আমাকে ফাঁসানো হয়েছে। তর্কের খাতিরে আমি ধরেই নিলাম সে ভুল বলছে, তাহলে ঠিকটা কি? ঠিকটা কি কই? তাহলে তার কাছ থেকে কথা বলতে দেওয়া হচ্ছে না কেন? কেন প্রিজন ভ্যান বাজিয়ে তার ভয়েস যাতে আপনাদের কাছে না পৌঁছয় তার ব্যবস্থা করা হচ্ছে? এখান থেকে দেখুন সন্দেহ নিয়ে তো কোনো কারণ নেই, কিন্তু বিচার ব্যবস্থা তো সবসময় প্রমাণ সাপেক্ষ, সেই প্রমাণও লোপাট হচ্ছে। তাহলে এই মতো অবস্থায় আমাদের করণীয় কি? আমাদের মানুষের হাতে যেটা আছে প্রতিবাদ, প্রতিরোধ, এবং যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার হাসিল না হবে, এই ন্যায় বিচার শুধুমাত্র যারা এই কাজটি সংগঠিত করেছে শুধু তারা নয়, কারা তথ্য লোপাট করলো তারা আরো ততোধিক অপরাধী, এবং যারা এই খুনি ধর্ষকদের লালন করছে এই রাষ্ট্র ব্যবস্থার একটা অংশী যারা, তারা আরো ততোধিক অপরাধী। কারণ এটা বুঝতে হবে আজকে ৭৫টা বছর হতে যাবে, আমাদের হাতে কিন্তু একটা সংবিধান আছে, এটা কোনো বাপ ঠাকুরদা না, এটা আমরা নাগরিক হিসাবে কিন্তু আমরা পেয়েছি। এরকম না আমার পৈতৃক সম্পত্তি, কিন্তু যারা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে পরিচালনায় রয়েছে তারা ক্ষমতার সে অল ইন্ডিয়া ওই চেয়ারে গিয়ে ভাবছে কি এটা বোধহয় আমি পৈতৃক সূত্রে পেয়েছি, এটাকে কোনোভাবেই ছাড়া যাবে না। কিন্তু এটা বুঝতে হবে যে এটা কিন্তু আপনারা ওই জায়গায় আমাদের মাধ্যমেই গেছেন, আমরা সংসদীয় গণতন্ত্রের পদ্ধতিতেই গেছেন, সেখানে গিয়ে যদি আপনারা দিনের পর দিন গণতান্ত্রিক পরিকাঠামোয় অগণতান্ত্রিক এবং এরকম ফ্যাসিস্ট লাইক কাজ করে চলেন, তখন জনতারও কিন্তু আমাদের দায়িত্ব কর্তব্য সে বর্তায় সেটাকে সঠিকভাবে হাসিল করা। সেটা না করলে কিন্তু আমরা কেউ রেহাই পাবো না, এটাই বাস্তব।